Assalamu alaikum everyone. Today we all have gathered here to meet some brilliant students who got chance in Dhaka Medical College in this year's medical and dental admission test. They all were students of Retina English version. So let's get introduced with them. আসসালামু আলাইকুম, আমি নাজিফা তাবাসসুম। আমি রেটিনা উত্তরা শাখা থেকে ক্লাস করেছি। আমার কোচিং কোড 649537। আমি এবার ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি। এবার আমরা চলে যাই সোহার কাছে। আসসালামু আলাইকুম, আমি সুহাত আসিম। আমি রেটিনার ফার্মগেট ব্রাঞ্চ থেকে ক্লাস করেছি। আর আমার কোচিং কোড হলো 641562। আর আমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি। আচ্ছা, এরপরে চলে যাব সালেহিনের কাছে। সালেহিন, আসসালামু আলাইকুম, আমি শেখ মুশফিকুর সালিহিন। আমি রেটিনা শান্তিনগর ব্রাঞ্চ থেকে পড়াশোনা করেছি। আমার কোচিং কোড ছিল 643710। আমি নটরডেম কলেজ থেকে পড়াশোনা করে এইচএসসি পাস করেছি এবং আমি এবছর ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আচ্ছা এবার চলে যাই আমি আরাফাতের কাছে। আসসালামু আলাইকুম, আমি আরাফাত ইসলাম। রেটিনা শান্তিনগর ব্রাঞ্চে ক্লাস করেছি। কোচিং কোড ছিল 643717। আর আমি নটরডেম কলেজ থেকে পাশ করেছি আর এবছর ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আরাফাত, তুমি যখন মেডিকেলের চান্স পাইলা, রেজাল্টটা পাইলা, তোমার কেমন ফিলিংসটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে যখন দেখলাম খুশি লাগছে। সবচেয়ে বেশি খুশি হয়েছে আম্মু আব্বু, বিশেষ করে আম্মু খুব বেশি খুশি হয়েছে। রেজাল্টের আগে তো ভাইয়া মানে টেনশন, মানে আকাশ ছোঁয়া টেনশন থেকে সেই সময় যে আমি দাগাইছি এতগুলা, আমার হয়েছে এতগুলা, বাট আমি এত পাবো কিনা এটা একটা কনফিউশন সবসময় থাকে। আর রেজাল্ট পাওয়ার পরে তো আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আমার যেটা আসছে আলহামদুলিল্লাহ ডিএনসি আসছে। কিন্তু মানে বাবা মার হাসিটা দেখা সবচেয়ে, মানে বাবা মার খুশিটা দেখা এটাই সবচেয়ে ভালো মুহূর্ত। কোয়েশ্চেন যেহেতু কম্পারেটিভলি ইজি ছিল, আমার একটু এক্সপেকটেশনস ভালো ছিল। তারপরেও সবারই টেনশন থাকে যে আমি এক্সিকিউট করতে পারলাম কিনা আসলে এটা এক্সামে। তো আমার টেনশন কোনো দিক দিয়ে কম ছিল না। নাজিফার কেমন লাগছে আর কি, তোমার পরীক্ষা দেওয়ার পরে কি মনে হয়েছিল, আর রেজাল্টটা যখন দেখলা তখন কেমন লাগলো আর কি? এটা পরীক্ষা দেওয়ার পরে তো প্রথমত কোয়েশ্চেন ইজি ছিল, কিন্তু কিছু সিলি মিস্টেক যাওয়ার কারণে পরীক্ষা দেওয়ার পরে খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম যে হ্যাঁ হ্যাঁ এটা ভুল হয়ে গেল, এখন কি হবে। মানে এক একটার পর কনস্ট্যান্ট যে টেনশন আসতে থাকে। তারপর আচ্ছা বাসায় এসে যখন সলিউশন মিলাইলাম তখন আচ্ছা ঠিক আছে, একটু টেনশন ফ্রি। তারপরে মনে টেনশন ফ্রি তো না, মানে একটু টেনশনটা কমলো। তারপরে মনে হইতেছে একটা দেখে আরেকটা দাগাইলাম কিনা, আবার রোল ভুল করলাম কিনা। তারপরে আবার কনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত টেনশন একটার পরে আরেকটা আসতে ছিল। আচ্ছা, তারপরে যখন পাইলা, রেজাল্ট পাইলা, তখন কেমন লাগলো? একটা অ্যাকমপ্লিশমেন্টের মতো একটা শান্তি, আম্মু বাবার একটা স্যাটিসফ্যাকশন দেখে যে অনেকদিন কষ্ট করছি, একটা রেজাল্ট এসে একটা শান্তি আসলো আর কি। যে একটা ওটা অনেক শান্তি লাগে। আমি শুরুতে চলে যেতে চাই, তোমাদের অ্যাডমিশনের জার্নিটা কেমন ছিল? একবারে কলেজ লাইফ থেকে শুরু করে কোথায় পড়াশোনা করেছো কিংবা স্কুলে কোথায় পড়াশোনা করেছো এই সম্পর্কে আমাদেরকে একটু বলতে। তো নাজিফার কাছে চলে যাই প্রথমে, পড়াশোনা কোথায় হয়েছে এবং এসএসসি কিংবা ইন্টারমিডিয়েটে কোথায় পড়াশোনা করেছো? আমি এসএসসি এবং এইচএসসি দুইটাই রাজুকতলা মডেল কলেজ থেকে পাশ করেছি। আমার অ্যাডমিশন জার্নিটার আগে যে কলেজ লাইফের জার্নিটা ছিল, ওই জার্নিতে আমার টিচাররা, আমাকে কলেজের টিচাররা অনেক হেল্প করেছে। সবার গাইডলাইনের কারণেই আমার জার্নিটা লাস্টের দিকে অনেক স্মুথ ছিল। অ্যাডমিশনের জার্নিতে রেটিনা আমাকে অনেক হেল্প করেছে। অ্যান্ড দ্যাটস অল। ওকে, এরপরে সোহাল পড়াশোনা কোথায় হয়েছে, ইন্টারমিডিয়েট, এসএসসি? আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট ছিলাম। আর আমার অ্যাডমিশনের আগে আমার কোচিং লাইফে আমাকে আমার সব টিচার, আমার প্যারেন্টসরা অবশ্যই সবাই আমাকে হেল্প করেছে, আমার ফ্রেন্ডসরা সহ। আর অ্যাডমিশন টাইমে আমাকে রেটিনার অনেক হেল্প করেছে। ওকে, এরপরে চলে যাই সালিনের কাছে। সালিনের পড়াশোনা এসএসসি ইন্টারমিডিয়েট কোথায়? আমি এসএসসি পাস করেছিলাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবং এইচএসসি নটরডেম কলেজ থেকে। তো অ্যাডমিশন পিরিয়ডের আগে, বিশেষ করে এইচএসসি লাইফে আমাদের টিচাররা, কলেজের টিচাররা আমাদের সাথে আমাদের জন্য অনেক হেল্পফুল ছিল এবং তারা আমাদেরকে বেসটা তৈরি করে দেয়, যেটা পরবর্তীতে আমার অ্যাডমিশন জার্নিতে এসে অনেক সাহায্য করে। এবং অ্যাডমিশন টাইম অবশ্যই রেটিনা আমাদেরকে অনেক সাহায্য করেছিল এ পর্যন্ত। আচ্ছা, পরে আরাফাত? নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেছি। অ্যাডমিশন কলেজ লাইফে কলেজ টিচারদের রোল আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। এরপর অ্যাডমিশন টাইমে রেটিনার রোলও খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে। আচ্ছা, তো সবার সাথে পরিচিত হলাম আমরা, তাদের পরিচয়, পড়াশোনা কোথায় হয়েছে। তো আসলে ছোটবেলা থেকেই অনেকের লাইফের একটা এইম থাকে টু বি এ ডক্টর। ছোটবেলায় অনেকেই আমরা এর মধ্যে কিংবা
রচনার মধ্যে এটা লিখছে জীবনের লক্ষ্য বা এইম এইম ইন লাইফ। অনেকের ছোটবেলা থেকেই স্বপ্ন ডাক্তার হওয়ার। তোমাদের কি সেরকম স্বপ্ন ছিল কিনা ছোটবেলায়? মানে ডাক্তার হওয়া যে আমি যে মেডিকেলে পড়বো এই ডিসিশনটা তুমি কখন থেকে নিছো? মেডিকেলে পড়ার ডিসিশনটা মানে আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট অ্যাটেন্ড করবো, আমি অ্যাসপায়ার করবো ওটার জন্য। আমার ডিসিশনটা আমি সেকেন্ড ইয়ারে আমার ফাইনাল হয়, কারণ ফার্স্ট ইয়ার থেকে আমি সবগুলা এত মানে কোনোটাতে ফিক্সড যায়নি যে আমি এই লাইনেই যাব। আমার সেকেন্ড ইয়ারও এটা ফাইনাল হয়, কিন্তু ছোটবেলা থেকে আমি ব্যাকগ্রাউন্ডে টোটাল যেটা শুনতাম যে ডাক্তারি ডাক্তারি এরকম একটা নয়েজ ছিল সবসময়, কিন্তু ফাইনাল হয় আমার সেকেন্ড ইয়ারে। আমি ফার্স্ট থেকে কোনো ডিরেক্ট টার্গেট নিয়ে পড়িনি। আচ্ছা, সোহাগ কবে থেকে মনে হলো যে মেডিকেলে পড়া উচিত বা মেডিকেলে আমি পড়তে চাই এরকম? আমার আসলে ছোটকাল থেকেই অনেক ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার। আমার যদি অন্য সাবজেক্ট অনেক ভালো লাগতো, আমি অতটা খারাপও ছিল না কোনো সাবজেক্টে, কিন্তু তারপর আমার বায়োলজির প্রতি একটা এনি পার্টিকুলার রিজন যে এটার কারণে মানে ডাক্তার হইতে চাই, কিংবা কাউকে দেখে ইন্সপায়ার্ড এরকম কোনো পার্সন আছে কিনা? না, ফিকশন হোক তারপর নিজেদের আত্মীয় স্বজন হোক, তাদের দেখে আমি আসলে অনেক ইন্সপায়ার হয়েছিলাম। একটা নোবেল প্রফেশন এটা, আর মানুষকে হেল্প করার একটা চান্স থাকে, এটাতে এক্সেল করলে আসলে সবাই দোয়া পাওয়া যায়। আরাফাতের কখন থেকে মনে হইলো যে মেডিকেলে পড়া উচিত? আমার ইন্টার সেকেন্ড ইয়ার থেকেই মানে আসলে মেডিকেলতে পড়ার ইচ্ছাটা, কারণ আগে তো শুরুতে বোঝা যায় না মানে কোনটা আমি ভালো করতে পারবো বা এই বেড়ে হবো। পর আল্লাহর রহমতে সুন্দর মতন সেকেন্ড ইয়ার থেকে ফিক্সড করলাম, তো ইনশাল্লাহ এটাতেই একটা ভালো কিছু হবে আলহামদুলিল্লাহ। সালেহিন কখন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মেডিকেলে পড়বো? আমি মূলত ইন্টার ফার্স্ট ইয়ারের মানে মাঝামাঝি থেকে আমি সিদ্ধান্ত নিই যে আমি এই মেডিকেল লাইনে আসবো, যেহেতু ইঞ্জিনিয়ারিং লাইনেও তখন তো ফার্স্টের দিকে সবাই একটা চিন্তা করে যে সব দিকে যাওয়া যায়, কোন দিকে যাবো একটা এর মধ্যে থাকে। তো আমি মূলত ইন্টার ফার্স্ট ইয়ার পরে মোটামুটি ডেডিকেটেড হয়ে যাই যে আমি মেডিকেল লাইনে। তো আচ্ছা, তাহলে সবাই মোটামুটি বোঝা গেল যে ইন্টার সেকেন্ড ইয়ারের এসে অনেকে সিদ্ধান্ত অনেকে আগে থেকে নিয়েছো, আবার অনেকের বোঝা গেল যে ইন্টার সেকেন্ড ইয়ার থেকে তোমরা মানে ফুলি ডিটারমাইন্ড হয়েছো যে মেডিকেলে পড়তে চাও। তো এটা সবার ক্ষেত্রে একটা মেসেজও আমরা দিতে চাই যে অনেকেই আমরা মনে করি না যে মেডিকেলে পড়বো, কিংবা অন্য অনেক দিকে অনেকের টার্গেট থাকে, কিন্তু পরবর্তীতে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে বা ইন্টারে ভর্তি হওয়ার পরেও অনেকে কিছুদিন যাওয়ার পরে অনেকে মনে হয় যে না মেডিকেলে পড়তে চাই। তবে আবার অনেকে মনে করে যে আমি লেট করে ফেললাম কিনা, কেন অনেকে তো আমি দেখছি আর আসলে যে অনেক আগে থেকেই তারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে, তো আমি এটা লেট করে ফেললাম কিনা ডিসিশন নিতে, এখন আমি মেডিকেলের জন্য পড়াশোনা করলে আসলে আমার চান্স হবে কিনা। সো এটার অ্যান্সার যে তোমাদের সামনে যে অনেকে অনেক দেরি করে তারা ডিসিশন নেওয়ার পরেও শুরুর দিকে ইঞ্জিনিয়ারিং অনেকে পড়তে চেয়েছিল, সেখান থেকে অনেকে ডিসিশন শিফট করে মেডিকেলের পড়বো এই ডিসিশন নিয়েও কিন্তু তারা সাকসেসফুলি ঢাকা মেডিকেল কলেজে তারা চান্স পেয়েছে। সো এটা তোমাদের কাছে একটা মেসেজ থাকবে আর কি, যে মানে ডিসিশন একটু পরের জন্য যারা নিতে চাও, একটু ভয় পাচ্ছ যে আমি মেডিকেলে পড়তে পারবো কিনা একটু দেরিতে ডিসিশন নেওয়ার কারণে, তোমরা ইউ আর মোস্ট ওয়েলকাম। তোমরা যদি কোচিং করো ঠিকমতো, পরিশ্রম করো, অ্যাডমিশন টাইমটা যদি ঠিকমতো কাজে লাগাও, ইনশাআল্লাহ তোমরা সাকসেসফুল হতে পারবে। আচ্ছা, তো আমি এখন একটু সোহার কাছে জানতে চাইবো যে আমাদের যে রেটিনা ইংলিশ ভার্সনে আমরা যে ডাইজেস্ট এবং বুকস যেগুলো তোমাদেরকে আমরা সাপ্লিমেন্ট দিয়েছি, এটা মেইন বইয়ের পাশাপাশি এই পড়াগুলো তোমাদের কাছে হেল্পফুল হয়েছে কিনা? অবশ্যই আমি বলবো হেল্পফুল হয়েছে। যদি আমাদের সময়ের একটু কম ছিল, তারপরেও প্রথম দিকে যারা একটু ডাইজেস্টটা মেইন বইয়ের পাশাপাশি দেখেছে চ্যাপ্টার ওয়াইজ, এগুলো একটু হেল্পফুল ছিল, কারণ আমাদের বইয়ে আসলে অনেক ইনফরমেশন মিসিং থাকে, যেটা ডাইজেস্ট একটু দেখলে এটা হয়ে যায়। অথবা ডাইজেস্টের সময় না থাকলে লাস্টে ডাইজেস্ট থেকে জাস্ট বইয়ে লিখে নিলেই হয়, এটা যাতে একবার দেখা হয়ে যায়। আচ্ছা, সাথে এই যে আমাদের যে এক্সট্রা ইনফরমেশন শিট দেখা যাচ্ছে অনেক সময় নতুনভাবে কিছু ইনফরমেশন অ্যাড করে একদম লেটেস্ট এডিশনের বইতে কিছু, যেমন এই বছর গাজী আজমল স্যারের যে লেটেস্ট এডিশনের যে বইটা ছিল সেখানে নতুন কিছু ইনফরমেশন অ্যাড করছিল, সেটার জন্য কিন্তু আমরা তোমাদেরকে এক্সট্রা ইনফো শিট একটা দিয়েছিলাম। এটা কি তোমাদের হেল্পফুল হয়েছে কিনা? অবশ্যই, কারণ একটা টেনশন থেকে যায় যে নতুন ভার্সনের একটা বই বের হচ্ছে, আমাকে ওটা যদি আবার নতুন করে পড়া লাগে ওটা আসলে একটা সমস্যা হয়ে যায়। তো এক্সট্রা জাস্ট ইনফরমেশনগুলো পেলে আসলে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এরপর আমি একটু সালেহিন এর কাছ থেকে জানতে চাই যে আসলে আমাদের তো অন্যান্য যে রাইটারদের বই আছে তাদের তো
ইংলিশ ভার্সন আছে, কিন্তু বায়োলজি যে বইগুলো, বোটানি অ্যান্ড জুলজি, এগুলো তো তোমরা ইন্টারমিডিয়েটে গাজী আজমল স্যারের বই কিংবা আবুল হাসান স্যারের এই বইটা তোমরা পড়ে আসোনি, তাই না? তোমরা ইংলিশ ভার্সনে ছিল না, যদিও গাজী আজমল স্যারের একটা বই উনি এবছর রিলিজ হয়েছে। তো আমরা রেটিনা থেকে এটার কারণে তোমাদেরকে কিন্তু অ্যাসিস্ট বুক নামে, যেটা হলো মেইন বইয়ের ট্রান্সলেটেড ভার্সন, এটা তোমাদেরকে দিয়েছিলাম। এটা কতটা হেল্পফুল হয়েছে, কিংবা এখান থেকে মানে কতটা তুমি হেল্প পাইছো, মেইন বইয়ের সাথে কতটা সিমিলারিটি ছিল বলে মনে করো তোমার কাছে? যেহেতু আমরা ইংলিশ ভার্সন হওয়ার কারণে আমরা গাজী আজমল স্যার কিংবা হাসান স্যারের মেইন বইটা ট্রান্সলেটেড কপি পাই না, সো আমাদের জন্য একটু টাফ হয়ে যায় মেডিকেল অ্যাডমিশন টেস্টের টাইমে এসে প্রিপারেশন নেওয়ার সময়। যেহেতু বাংলা ভার্সনের স্টুডেন্টরা এটা খুব ইজিলি প্রিপারেশন নিতে পারলে আমাদের এটা কষ্ট হয়েছে। তো রেটিনার অ্যাসিস্ট বুক এটা এই ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করেছে যে আমরা ট্রান্সলেটেড বইটা আমাদেরকে দেওয়ার কারণে যে আমরা ওখান থেকেই মূল বইটার সম্পর্কে জানতে পারছি। আর অ্যাসিস্ট বুকে একটা বিশেষ সুবিধা থাকে যে ওইগুলো হাইলাইট করা থাকে, পয়েন্টগুলো হাইলাইট করে রাখে, এবং এখান থেকেই মূলত এইবার যেগুলো কোশ্চেন আসছে হাসান স্যার বা গাজী আজমল স্যারের বই থেকে, সবগুলো মোটামুটি ওই জায়গাগুলো থেকেই আসছে। সো অ্যাসিস্ট বুক আমাদের জন্য অনেক সাহায্য করছে এই ক্ষেত্রে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তো এরপর আমি নাজিফের কাছে একটু শুনতে চাইবো যে আমরা তো যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কিছুদিন আগে যখন সার্কুলার হলো, তখন বলা হলো যে মেডিকেলে তোমার জিকের পাশাপাশি যে তোমার মোরাল স্কিলস, এটার উপরে মোরাল স্কিলসের উপরে 5 মার্কের একটা পরীক্ষা থাকবে। তো তখন রেটিনা থেকে যে আমরা মোরাল স্কিলসের উপরে যে একটা শীট তোমাদেরকে দিয়েছিলাম ইংলিশ ভার্সনে ট্রান্সলেটেড, এটা কতটা হেল্পফুল হয়েছে বলে তুমি মনে করো? ওইটা অনেক বেশি হেল্পফুল ছিল, কারণ এভাবে 1 মাস আগে পুরা যখন ডিসিশনটা শুনলাম মনে হলো পুরো একটা নতুন সাবজেক্ট অ্যাড হইলো। কোনো আইডিয়া নাই ওটার উপরে, কোনো আইডিয়া নাই কি করব কি না করবো, কারণ আমি মেডিকেলের পাশাপাশি এত অন্য কোনো প্রিপারেশন নেওয়ার করি নাই। তখন অন্য কি থেকে আসবে কি থেকে না আসবে এগুলো কোনো আইডিয়াই ছিল না। কিন্তু ওই বইটা পাওয়ার কারণে, শর্ট লিস্ট একটা নোট পাওয়ার কারণে আমি প্রিপারেশনটা অনেকটা গুছায় আসে, অনেক শর্ট টাইমে পুরাটা শেষ করা যায়, যেটা কনফিডেন্স লেভেলটাকে ডাউন হইতে দেয় না লাস্টে এক্সামের আগে। তো তার মানে বোঝা গেল যে ভালোই হেল্পফুল হয়েছে তোমাদের কাছে জিনিসটা। আচ্ছা, তো এরপরে আমি একটু আরাফাতের কাছে শুনতে চাইবো যে আমাদের রেটিনার যে কোশ্চেনগুলোতে তোমরা এক্সাম দাও, রেগুলার যে ক্লাস টেস্ট, মডেল টেস্টে যে এক্সাম কোশ্চেনগুলোতে তুমি এক্সাম দাও, এইটা কেমন মনে হয়েছে তোমার কাছে? যে কোশ্চেনটা কি খুব রেটিনার কোশ্চেন কি খুব এক্সট্রা হার্ড, নাকি স্ট্যান্ডার্ড, নাকি অ্যানালাইটিক্যালি, কেমন এই কোশ্চেনটা কেমন, এবং এইটা তোমার মেডিকেলের জন্য কতটা হেল্প করছে? মেডিকেলের তো যে পরীক্ষা দিলা সেই কোশ্চেনের সাথে আমাদের কোশ্চেনের কতটা মিল পাইছো আর কি, প্যাটার্নের, এটা তোমাদের আমাদের সামনে একটু যদি বলতা। রেটিনাল কোশ্চেন স্ট্যান্ডার্ড থাকতো, বেশি সোজাও থাকতো না, আবার বেশি কঠিন দিত না যা আসবে না পরীক্ষায়। তো ওরকম একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন পরীক্ষা দিয়ে বোঝা যায় যে বইয়ে পরবর্তীতে আমার কি পড়তে হবে না কি পড়তে হবে না। তো আলহামদুলিল্লাহ ওগুলাই কোশ্চেন প্র্যাকটিস, সুন্দর মতন ডেইলি টেস্ট, টিউটোরিয়াল, প্রত্যেকটা মডেল টেস্টের কোশ্চেন দেখলেও ওগুলা সলভ দিল, পরীক্ষা দিলেও বোঝা যায় যে কোশ্চেন কী কী আমার ভালো করে পড়তে হবে, কী কীতে ল্যাকিংস আছে, ওগুলাই পরীক্ষার মাধ্যমে কোশ্চেনগুলো খুব স্ট্যান্ডার্ড থাকে। আচ্ছা, এরপরে সালিনের কাছে আমি একটু জানতে চাইবো যে আমাদের ইংলিশ ভার্সনের যে ক্লাসগুলো আর কি, তো ক্লাসগুলো তোমার কেমন লাগছে আর কি? ইংলিশ ভার্সনের যে ক্লাসগুলো হয়েছে, ক্লাসগুলো সম্পর্কে তুমি যে কোচিংয়ে যেহেতু রেগুলার ক্লাস করছো, আমারও ক্লাস করছো, আমার তো বলার দরকার নেই, পার্টিকুলারলি ওভারঅল সব মিলিয়ে আর কি ক্লাস তোমাদের কেমন লাগছে? ক্লাসগুলা যথেষ্ট আলহামদুলিল্লাহ স্ট্যান্ডার্ড ছিল, যে বাংলা ভার্সন থেকে আমাদের যে খুব একটা আলাদা কিছু এরকম কোনো আমি পাই নাই, কোনো অমিল পাই নাই, যে আমাদেরকে ভাইয়ারা ওইভাবেই পড়াইছে যেভাবে একটা বাংলা ভার্সনের ক্লাসে যেভাবে পড়ানো উচিত ছিল। সো এক্ষেত্রে কোনো পার্থক্য আমি দেখি নাই এবং স্ট্যান্ডার্ড ক্লাসই ছিল। আচ্ছা, তো আমি একটু সোয়ার কাছে জানতে চাইবো যে আমাদের যে টিচার যারা তোমাদেরকে ক্লাস নিয়েছেন আর কি, তো তাদের সম্পর্কে তোমাদের কি মতামত? যে না তারা কি ইংলিশ ভার্সনের ক্লাস নেওয়ার জন্য বা ইংলিশ ভার্সনে পড়ানোর জন্য আসলে কতটা তারা এক্সপার্টিস রাখেন, কিংবা তাদের কি মনে হয়েছে কিনা যে না বাংলার টিচার আমাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছে এবং তারা ওইভাবে আমাদের ইংলিশ ভার্সনের পাসটা ধরতে পারছে কিনা, এমন কি মনে হয়েছে কিনা? টিচার সম্পর্কে তোমার কি অভিমত? না, আসলে আমার মনে হয়নি কোনো এক্সট্রা এফোর্ট দেওয়া হয়েছে বা কিছু, কিন্তু ইংলিশ ভার্সনে তারা অনেক এফোর্টলেসলি ক্লাসটা কন্ডাক্ট করেছে। মনে হয়নি যে বাংলা ভার্সনের ব্যাকগ্রাউন্ড থেকে একজন টিচার এসে ইংলিশ ভার্সনে তার কোনো এফোর্ট দেওয়া লাগেনি, তো ন্যাচারালি ছিল। আচ্ছা, আমরা ট্রাই করি আর কি ম্যাক্সিমাম যে তোমাদের যারা ক্লাস নেয় ইংলিশ ভার্সন, যারা ক্লাস নেয় মোস্ট অফ দেম আর ফ্রম ইংলিশ ভার্সন আর ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড।
সো এটা আর যারা ক্লাস নেই ম্যাক্সিমামই যেহেতু ইংলিশের ক্লাস বাংলা থেকে একটু টাফ, এটা আমরা সবাই এটা স্বীকার করি, কারণ ইংলিশ কারোই মানে আমাদের কারোরই মাদার টাং না, তাই না? মাদার ল্যাঙ্গুয়েজ আমাদের না, আমরা এটা একাডেমিক ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়াশোনা করি। তো সেই দিক থেকে আসলে আমরা ট্রাই করি সব থেকে বেস্ট টিচারটা আসলে তোমাদেরকে প্রোভাইড করার। আচ্ছা, এখন আমি একটু আরাফাতের কাছে জানতে চাইবো আর কি, যে তোমার কাছে কি মনে হয় যে ইংলিশ বা রেটিনা ইংলিশ ভার্সন, এটা ইংলিশ মিডিয়াম মানে ইংলিশ ভার্সন একটা ব্যাকগ্রাউন্ড বা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টকে মানে অ্যাডমিশন টাইমে সাপোর্ট দেওয়ার জন্য ফুলি ইকুইপড কিনা, কি মনে হয় তোমার কাছে? হ্যাঁ, ফুললি ইকুইপড, কারণ ম্যাটেরিয়ালগুলোও ফুললি ইকুইপড, সঠিক ট্রান্সলেশন থাকে, কোশ্চেনগুলোও ট্রান্সলেটেড থাকে, এবং স্যারদের যে ক্লাস আছে ক্লাসগুলোও মানে নেমোনিক্স থেকে শুরু করে ইংলিশ ভার্সন ফ্রেন্ডলি যেরকম তৈরি করা যায় ওরকমই থাকবে। তো ঠিক আছে, মানে ইংলিশ ভার্সন মিডিয়াম স্টুডেন্টের জন্য পারফেক্ট। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি নাজিফার কাছে জানতে চাইবো, তাহলে এই যে অনেক ইংলিশ ভার্সনের স্টুডেন্ট দেখা যায় যে ইংলিশ ভার্সনে তারা ক্লাস করেছে, যেমন আমি নিজের কথাই বলি পার্সোনালি, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছি, আমি এসএসসি ইন্টারমিডিয়েট ইংলিশ ভার্সনে পড়ছি, কিন্তু আমি যখন অ্যাডমিশন কোচিং করতে আসি তখন বাংলা ভার্সনে শিফট করছিলাম, কারণ আমার কাছে তখন এরকম মানে তোমাদের যেরকম সুযোগ সুবিধা এরকম ইংলিশ ভার্সনে এরকম সাপোর্ট আমরা পাইনি। তো এটা যেহেতু তো আমাদের আরাফাত বললো আর কি, তো তার কাছে মনে হয়েছে ফুললি ইকুইপ। তো তোমার ক্ষেত্রে তোমার কাছে কি মনে হয় যে যে স্টুডেন্টগুলো আসলে এখন ইংলিশ ভার্সন থেকে পড়ে বাংলা ভার্সনের দিকে শিফট করতেছে জাস্ট ফর অ্যাডমিশন কোচিং, তো তাদের সম্পর্কে তাদেরকে তুমি কি বলতে চাও আর কি, তাদের এই ডিসিশন সম্পর্কে? এই ডিসিশনটা, এই শিফটিংয়ের ডিসিশনটা আসলে খুবই ডেঞ্জারাস একটা ডিসিশন। কারণ বিভিন্ন টার্মস প্রত্যেকটা সাবজেক্টের, স্পেশালি ফিজিক্সের টার্মগুলো অনেক ডিফারেন্ট বাংলা আর ইংলিশ ভার্সনে। তো ওইগুলা করতে গিয়ে লাস্টে দেখা যায় এমনি মেডিকেল প্রিপারেশন একটা কঠিন জিনিস, ওইটার মধ্যে অনেক এফোর্ট দেওয়া লাগে। তখন যখন বাংলা ইংলিশ মিক্স করা হয় ওইটা আরও বেশি জিনিসটাকে কমপ্লিকেট করে দেয়। তো এখন যেহেতু প্রত্যেকটা ফিল্ডেরই ইংলিশ ভার্সনটা ডেভেলপ হয়েছে, মানে প্রত্যেকটা মেটেরিয়াল এনরিচ হয়েছে, তো এই ডিসিশনটা এখন না নেওয়া বেটার। কারণ ওইটা নিলে অনেক আগে থেকে 9 আর মানে তুমি বলতে চাচ্ছ যে কেউ যদি বা ইংলিশ ভার্সনে থাকে সেও ফুল সাপোর্টই পাবে, যেরকম একজন বাংলা ভার্সনের স্টুডেন্ট সে বাংলা ভার্সনে কোচিং করলে যেমন সাপোর্ট পায়, ইংলিশ ভার্সনের স্টুডেন্ট সবগুলোই এনরিচড। ক্লাসগুলো যেহেতু, সো আমাদেরকে বললো যে ক্লাসও ভালো হয়। সো তোমাদের যেটা মনে হয় যে না, যে তো এটা তোমাদের কাছে মনে হচ্ছে যে না, ইংলিশ ভার্সনে যারা কোচিং করতে মানে তোমার ক্লাস করছে এইচএসসি, তারা ইংলিশ ভার্সনে যদি কোচিং করে তারাও মানে ইকুয়ালি বেনিফিটেড হবে, তাই বাংলা ভার্সনের মতো স্টুডেন্টের মতো। আচ্ছা, তো তোমাদের কাছে এখন একটা পার্সোনাল ইন্ডিভিজুয়ালি সবার কাছেই শুনি আর কি, তোমাদের জুনিয়রদের উদ্দেশ্যে আর কি, যারা নেক্সট ইয়ারে তোমার মেডিকেল অ্যাডমিশন কোচিং করতে চায় তাদের ক্ষেত্রে তাদের জন্য তোমার কোনো অ্যাডভাইস দিতে চাও কিনা, কিছু বলতে চাও কিনা যে তারা কিভাবে তো প্রিপেয়ার করবে আর কি তাদেরকে? তো আরাফাত থেকে আমরা শুরু করি। আরাফাত, তোমার কি মনে হয় জুনিয়রদের উদ্দেশ্যে তুমি কি একটা মেসেজ দিতে চাও? মেডিকেল প্রিপারেশন অ্যাকচুয়ালি পড়তে হবে, এখন শুরুতে হবে যে একটা গাইডলাইন পেয়ে, একটা সঠিক গাইডলাইন পেয়ে সুন্দর মতন পড়তে হবে। কারণ অনেক উল্টাপাল্টা জিনিস না পড়ার দরকার হয় না, ওগুলা স্কিপ করতে হবে, যেগুলো দরকার সেগুলা পড়ে একটা কোচিংয়ের সহায়তা নিলে বেশি ভালো হয়। তো সুন্দর গাইডলাইনের মাধ্যমে পড়ে ইনশাল্লাহ ভালো ভালো। অর্থাৎ গাইডলাইনটা দরকার, তাই তো? একটা প্রপার গাইডলাইন। সালেহিনের কি মনে হয়, তুমি কি জুনিয়রদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চাও? আমার মনে হয় যে সবারই আগে ফার্স্টে ফোকাস করা উচিত যে আমি এদিকে আসতে চাই, তো ফোকাসটা এদিকেই রাখা উচিত, যে মানে বিভিন্ন দিকে দিয়ে যে শেষে কোনো দিকে না হওয়ার থেকে একদিকে ফোকাস করে সেদিকে সাকসেসফুল হওয়াটাই আমার মনে হয় বেশি ভালো। এবং মেডিকেলের মেইনলি যেটা বিষয় যে পড়া লাগবে প্রচুর, এবং মেইন বইটা সবাই ভালো মতো আয়ত্তে থাকতে হবে। মেইন বইটা যদি কারো আয়ত্তে না থাকে তাহলে সেটা মেডিকেলে চান্স পাবে না। তো সোয়ার কি মনে হয় তুমি জুনিয়রদের উদ্দেশ্যে কি বলতে চাও, তোমার যারা সামনে বছর মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবে কিংবা যারা প্রিপারেশন নিবে তাদের উদ্দেশ্যে তুমি কি মেসেজ দিতে চাও? আমি বলতে চাবো যে একাডেমিক থেকে যাতে একটু বেসিক প্রিপারেশনটা একটু ভালো থাকে তাহলে অনেক হেল্পফুল থাকে। আর যে জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট না ওগুলো একটু অ্যাভয়েড করাই ভালো, কারণ সব পড়তে গেলে আসলে টাইমে ওটা অ্যাডজাস্ট হবে না। আর আমি বলতে চাবো যে একটু কনসিস্টেন্ট থাকতে হবে, কারণ মেডিকেলে যেহেতু অনেক পড়া, তোমার প্রতিদিন যদি তুমি তোমার এফোর্টটা না দাও তাহলে তোমার একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে, যেটা তোমার পরে যে সমস্যা হবে। আর আই উড সে একদম লাস্ট পর্যন্ত টিকে থাকার একটা মাইন্ডসেট আগে থেকেই ক্রিয়েট করা লাগবে।
সোয়ার কাছ থেকে আমরা যে মেসেজটা পাইলাম আর কি, যে আমরা অনেক শর্ট টাইম পাই আসলে অ্যাডমিশন টেস্টে, আমরা অনেক একটা শর্ট টাইম পাই। তো এই টাইমে এসে আর কেউ যদি নতুনভাবে করতে চায়, মানে প্রিপারেশন নিতে চায়, এটা তার জন্য অনেক টাফ হবে। সো একাডেমিক থেকেই একটা ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তোমার যদি একাডেমিকের পড়াটা ভালো মতো ক্লিয়ার থাকে, তাহলে অ্যাডমিশনে এসে তুমি একটা ভালো সাপোর্ট পাবে, এবং অলওয়েজ শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে ফাইনাল দিন পর্যন্ত ট্রাই করে যাইতে হবে, নিজের বেস্টটা দেয়ার আর কি। তার বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ তাআলা যেটা করছেন সেটাই হবে, কিন্তু নিজের দিক থেকে সর্বোচ্চ ট্রাইটা রাখতে হবে। আর তোমার কি একই মতামত নাজিফা, তুমি জুনিয়রদের উদ্দেশ্যে কি বলতে চাও? জুনিয়রদের উদ্দেশ্যে বেসিক্যালি পড়ার যে সিস্টেমটা, কনসেপ্টটা ক্লিয়ার করে পড়া প্রত্যেকটা সাবজেক্টের। কারণ সায়েন্সের যেহেতু সাবজেক্টগুলো মেইন মার্ক একটা থাকে, তো ওইগুলা কনসেপ্টটা ক্লিয়ার করে পড়লে অনেকটা স্ট্রং হয়ে যায়, কনফিডেন্স আসে নিজের উপর যে আচ্ছা কনসেপ্ট ক্লিয়ার আছে, এটা আমি ভুল করবো না। তো আলহামদুলিল্লাহ, সবার এক্সপেরিয়েন্স আমরা শুনলাম, সবার রেটিনার সাথে যে জার্নিটা ছিল সেই জার্নিটা আমরা তাদের কাছ থেকে শুনলাম, এবং রেটিনা তাদেরকে কিভাবে হেল্প করেছে এটাও তাদের কাছে শুনলাম। প্লাস তারাও কিভাবে আগে থেকে প্রস্তুতি নিয়ে নিজেকে কিভাবে ফোকাস দিয়েছে এবং কিভাবে তার প্রস্তুতি নিয়েছে, এটাও তাদের কাছ থেকে শুনলাম। তো আশা করি এই এক্সপেরিয়েন্সগুলো আপনাদের কাছে ভ্যালুয়েবল হবে, যারা ভবিষ্যতে মেডিকেলের দিকে আসতে চান, কিংবা মেডিকেলের এই দিকে ক্যারিয়ার করতে চান, কিভাবে মেডিকেলে চান্স পাবো। আশা করি এই এক্সপেরিয়েন্সগুলো, তাদের এই সাজেশনগুলো আপনাদের কাছে হেল্পফুল হবে। সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।